এই গল্পটা হচ্ছে আজ থেকে রাজা বিক্রমাদিত্যের কথা। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন উজ্জয়িনী নামে একটা নগর ছিল। নগরটি যেমন দেখতে সুন্দর ছিল তেমনই ছিল বাস করতে থাকা পণ্ডিত আর গুণী লোকেরা। সেখানে তার নাম ছিল গন্ধর্ব সেন। তিনিও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। মহারাজ গন্ধর্ব সেনের 4 রানী ছিল, 6 পুত্র ছিল। রাজকুমাররা গুরুর কাছে শিক্ষা লাভ করে পণ্ডিত বিচক্ষণ হয়ে ওঠে, কিন্তু রাজা গন্ধর্ব সেন হঠাৎ মারা যান। তখন নিয়ম ছিল বড় পুত্র সিংহাসনে বসবে। গন্ধর্ব সেনের বড় পুত্র শঙ্কু মহাসিংহাসনে বসেন, কিন্তু 6 রাজকুমারের মধ্যে ছিলেন সবচেয়ে ছোট, তার খুব সিংহাসনে বসার লোভ। তাই তিনি চুপিচুপি শঙ্কুকে হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলেও রাজা হিসেবে বিক্রমাদিত্য উপযুক্ত ছিলেন। প্রথমেই তিনি রাজ্যের সীমা অনেকটা বাড়িয়ে নিলেন। এরপর বিক্রমাদিত্য চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি সকল প্রজার রাজা, প্রজাদের সুখ দুঃখ দেখার ভার আমার। অথচ আমি আমার লোকেদের সাথে সুখেই সবাই দিন কাটাচ্ছি। আমার লোকের প্রজাদের কেমন ব্যবহার করে তা একবার দেখা উচিত। যেমন ভাবা তেমনি করেছে। তিনি তিনি রাজ্যের ভার আর ভাই ভর্তুহরি হাতে ছদ্মবেশে বের করে বললেন। তিনি বহু দেশ ঘুরলেন, প্রজাদের সাথে আলাপ করলেন, তাদের অসুবিধার কথা শুনলেন। একদিন তিনি খবর দিলেন যে যার হাতে তিনি রাজ্যের ভার ফেলে দিতে তিনি নাকি তার স্ত্রীর সাথে ঝগড়া ফেলে রাজ্যের ভার ফেলে বনে গিয়ে যোগসাধন করছেন। এই খবর শুনতে মাত্র বিক্রমাদিত্য উজ্জয়িনীর দিকে যাত্রা করলেন। এদিকে হয়েছে কি, দেবরাজ যখন দেখলেন যে উজ্জয়িনীতে কোনো রাজা নেই, আর এদিকে বিশৃঙ্খলা শুরু হয়েছে, তখন তিনি যক্ষকে নগরের পাহারা হিসেবে পাঠালেন। এই যক্ষ বিক্রমাদিত্যকে চিনতেন না। সে দেখে গভীর রাতে একটা লোক বনে ঢুকছে। যক্ষ হাতায় হাতে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো, এই তুই আমার কোথায় যাচ্ছিস? তোর নাম কি? বিক্রমাদিত্য খুব সাহসী ছিলেন। তার একদম ভয় না পেয়ে বললেন, আমি এই নগরের রাজা, নাম হলো বিক্রমাদিত্য। তুই জিজ্ঞাসা করার কে? যক্ষ বলল, দেবরাজ, আমার এই নগরের পাহাড়ে ভর দিচ্ছি, আমি তো আর তাকে রুখতে দেব না। তাই যদি সত্যি আমার কোনো হোস না কেন, যদি জিজ্ঞাসা করিস যখন নগরে ঢুকতে পারবি। দুজনেই প্রস্তুতি হয়ে গেলেন। তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চললো। তিনি বিক্রমাদিত্যের সাথে যক্ষ কি আর এটে উঠতে পারে? যক্ষ কি আর কিছুতেই পারবে না। সে আর যক্ষ বলতে, ঠিক আছে মহারাজা, আপনারা যারা যখন দেখতে পাচ্ছেন সে যক্ষ একটা ভগবতী নগর ছিল। সেখানকার রাজার নাম ছিল চন্দ্রবাই। চন্দ্রবানের শিকারের খুব লোক ছিল। তিনি মাঝে মাঝে দলবল নিয়ে সেখানে শিকারে বেরোতেন। এমন একদিন তিনি জিজ্ঞাসা করতে লাগতেন, এই বনে গিয়ে একটা সাধু মাথা নিচের দিকে আর পা ওপর দিকে করে ঝুলে আছে। আশেপাশের গ্রামের লোকদের কাছে খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সাধু কারোর সাথে কোনো কথা বলে না, বহুকাল ধরে তপস্যা করছেন। বাড়ি ফিরে এসে তিনি চন্দ্রবনের মনে মনে জিজ্ঞাসা করলেন, ওই কি পরিশ্রম করছেন ওই সাধুর যদি তপস্যা কোনোভাবে ভাঙা যায় তবে বেশ হয়। পরদিন তিনি রাজ্যের ভার ভেঙে শুরু করে দিলেন যে সাধুকে রাজসভায় নিয়ে গিয়ে আসতে পারবে না, তখন 1,00,000 খণ্ডমুদ্রা দেওয়া হবে। ওই নগরের রাজা থাকতো, সে খুব গরিব, কোনো রকমের দুবেলা খেতে পায়। সে ভাবলো, যদি কোনো রকম সাধুকে ভুলিয়ে ফালিয়ে যদি নিয়ে আসা যায় তাহলে আমার কোনো অভাব থাকে না। এই রাজার কাছে গিয়ে বলবো, আমি আপনাকে ওই সাধুকে ছেলেকে নিয়ে গিয়ে আসবো, আর আমাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেবেন তো? মহারাজের সম্মতি পেয়ে মেয়েটি তখন বনের দিকে যাত্রা শুরু করলো। গিয়ে দেখা যায় সাধুটা একইভাবে পা ওপর দিক করে মাথা ওপর দিক করে ঝুলে আছে। আর সাধু রোগাপটকা চেহারা দেখে সে ভাবলো সে এমন কারুকে জানে না যে সে এমন করিয়া রাখতে পারে। সে বলছে সে রোজ মোহনভোগ রান্না করতো, আর একটু সাধুর মুখে দিত। সে মিষ্টি লাগায়, সেই সাধুও সেই খেয়ে ফেলতো। এইভাবে সে কিছুদিন মোহনভোগ খেতে খেতে সাধু গায়ে জোর পেলেন, চোখ মেলে তাকালেন। তারপর গাছ থেকে নেমে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই তুমি কে? তুমি একা একাই বনে কী করছো? সে বললো, আমি দেখবো তীর্থযাত্রায় বেরিয়েছিলেন, আপনার কঠিন তপস্যা দেখে ভাবলাম প্রতিদিন আপনাকে এখানে সেবা করি। আর সাধু খুব বেশ করে আমার ব্যবহারে আমি খুশি হয়েছি। তোমার যদি কোনো আপত্তি যদি না থাকে আমি আমার আশ্রমে যেতে চাই। মেয়েটি সাধুকে বিয়ে বললো, আর আমি সেই সেবা যত্ন করতে লাগলো। সাধু মিথ্যা ছলনায় ভুলে গিয়ে তাকে বিয়ে করলেন এবং সেই কুটিরে ঘরে রয়েছে। 1 বছরের পর তাকে খুব সুন্দর একটা ছেলে হলো। ছেলের নাম হলো, বহুদিন হলো আমাকে এখানে আছি, আমাদের মনে হয় যদি আমাদের তীর্থে বেরোনো উচিত। সে রাজা সাধু বললেন যে ছেলেকে যদি তার রওনা হয়, সাধুটি বলে ওটা রাজসভায় নিয়ে এসো।
সে বললো জিজ্ঞাসা পরে সে বললো, সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, সে বিয়ে করে সিদ্ধু ছেলেকে নিয়ে আসবে, কথা মতো ওকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়া হোক। এর কথা শুনে তিনি আর গিয়ে বললো যে আমি তোমাকে, সে বললো আজকে আমি যেতে, সে 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 মনে মনে প্রতিজ্ঞা করলে যে যে যাই রাজার এর উপর প্রতিশোধ নেবই, আর কঠিন তপস্যা থেকে সে কথা মতো অধিকারীও হবে। তারপর রাজা চন্দ্রবানুকে হত্যা করলেন এবং এইভাবে তিনি গল্প শেষ করে বললেন, মহারাজ আপনি চন্দ্রবানু আর যোগী তিনজনে একই নগরে একই লগ্নে একই নক্ষত্রে জন্মেছিলেন। আপনি রাজবংশে জন্মগ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়েছেন। চন্দ্রবানু তেলির ঘরে জন্মগ্রহণ করে বদ্রীনগরে রাজা হয়েছে, আর ওই যোগী কুমারের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু যোগ সাধনার পরে অনেক কথা অধিকারী হয়েছে। চন্দ্রবাবু হত্যা করেছে, বেতাল করে শ্মশানের কাছে সিঁড়ির কাছে ঝুলিয়ে রেখেছে। এখন আপনি করে হত্যা করার চেষ্টা আছে। আপনি যদি কোনো হাতে রেহাই পান তবে বহুদিন রাজত্ব করতে পারবেন। এই বয়সে বিক্রমাদিত্য সেইখানে সে কথা চিন্তা করতে লাগলেন। বসে বললেন যে এতদিন পর যে তাদের রাজাকে পেয়ে খুব খুশি। গোটা রাজ্য খুশির জোয়ার ছড়িয়ে পড়লো চারিদিকে। রাজা প্রজাপালন রাজ্য শাসনে করতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। রাস্তায় একদিন জানতে নামে একজন রাজাকে দেখতে গেলে তিনি রাজার নানা রকমের বিষয়ে আলোচনা করতে লাগলেন। তারপর রাজার একটা ফল নিয়ে আসবার বিদায় করিয়ে দিলেন। তারপর তিনি মনে মনে জিজ্ঞাসা করতে লাগলেন, যক্ষ যদি যোগীর কথা বলেছিল সে এই যোগী নয় তো? এই না জানে এই ফলটি খাওয়া ঠিক হবে না। যত্ন করে ফলটি রাজকোষে রেখে দিতেন। এরপর যেখানে রাজভোগ রোজ রাজা আসতে লাগলেন, যাওয়ার সময় একটা করে ফল নিয়ে আশীর্বাদ করে দিলেন। রাজাও তার মধ্যে রাজকোষে রেখে দিতেন। এমন একদিন সে আশীর্বাদ ঘোরাখালে গেছে, রঘুনাথী দেখেছে যে সেখানে উপস্থিত হয়ে সুস্কার মতো ফলটি দিলেন। তাকে হঠাৎ ফলটি হাত থেকে পড়ে গেল। তারপরে সেই রাজার অপূর্ব রত্ন বেরিয়ে এলো। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কী জন্য আমাকে এই দামি ফল দিলেন? সাধু বললেন, মহারাজ শাস্ত্র আছে রাজা গুরু ও জ্যোতির্বিদের চিকিৎসাকে খালি হাতে যেতে নেই। আমি যদি ফলটি নিয়ে আসি, আর শুধু এই ফলটির মধ্যে রত্ন আছে তাই নয়, আমি প্রতিদিন আপনাকে যে ফলগুলো দিয়েছি তার প্রতিটির মধ্যে একই রকম রত্ন আছে। রাজা বললেন, দেখো আমি যে ফলগুলো ভাঙিয়ে দেখে প্রতিটির মধ্যেই একটি করে রত্ন আছে। তারপর সে রাজা একটা জহুরকে দিয়ে বললেন, পরীক্ষা করে বললেন যে জহুরি বলল, মহারাজা রত্নগুলি খুব মূল্য কোটি মুদ্রারও বেশি। এই কথা শুনিয়া অমূল্য রত্ন শুনে রাজা বলে আনন্দিত হয়ে সে বললে, সন্ন্যাসী প্রভু আমার সাম্রাজ্য আপনার রত্নগুলি সমান হবে না। আপনি সন্ন্যাসীর হাতে নিয়ে এসে কোথায় রেখে ফেলেন, কোনো এসে আমাকে দিলেন, এই জানতে খুব ইচ্ছে হচ্ছে। সন্ন্যাসী বললে, মহারাজা ওষুধ আর মন্ত্রণা সবার কাছে সম্মান নয়, যদি বলেন তো নির্জনে গিয়ে বলি। রাজা গিয়ে বলে এসে যে আমি এত দামি দামি রত্ন দিতে একদিন আমার বাড়িতে কিছু খেলেন না, আশীর্বাদ করুন আপনাকে যে আমি কী করতে পারি, আমি প্রাণ দিয়ে তার পালন করবো। সন্ন্যাসী বলল, আমি ভাদ্র কৃষ্ণ চতুর্দশী যোদাপুরী নগরে শ্মশানে আমি মন্ত্র সিদ্ধ করবো, তাতে আমার অনেক ক্ষমতা লাভ হবে। আমি আপনার কাছে অনুরোধ যে আপনি যদি সেদিন রাত্রিবেলা আমার আশ্রমে যান আর আমার কথা মতো কিছু করেন তাহলে আমার মন্ত্র সিদ্ধ হবো। রাজা বললেন, আমি ঠিক দিন থাকবে ঠিক সময় সেই মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সে বললো, আশীর্বাদ করুন। সেখানে সন্ন্যাসী চলে গেলে দেখতে রাত এলো। বিক্রমিত ঠিক সময় সেইখানে এক তলোয়ার নিয়ে সন্ন্যাসীর হাতে দিয়ে বললেন, দেখো সন্ন্যাসী সেখানে খুব 2 হাত জড় করে বসে খুলি নিয়ে বাজাচ্ছে না। চারিদিকে বিকট থেকে ভূত পেট পিশাচ ডাকাতি নড়ছে। এসব দেখে কি সুন্দর, ভয় না পেয়ে সে বলে, এত জোরে কি বলবো প্রভু, আমি হাজি বলুন আমি কী করতে হবে? সন্ন্যাসী বললেন, কি কার হাতে সমান করে পাতা আসন করে দেখিয়ে দিতে বললেন। তারপর বললে, তোমার এবার আমি খুশি হয়েছি। কথা শুনে সেই বললে, ক্রোশে আমি তোমাকে শ্মশানে নিয়ে যেখান থেকে দেখবি সে সিরিজ গাছ আছে, সেখানে একটা মরা ঝুলছে, তুমি সেটাকে নিয়ে নামিয়ে আমার কাছে নিয়ে এসো। রাজা সেই যে আজ্ঞা পালন করে রওনা হতে যাবে। সন্ন্যাসী সেখানে যোগসানায় বসেন। অবস্থা রাত, কুরুটো অন্ধকার, তাতে আবার মুহুর্ধারে বৃষ্টি পড়ছে। চারিদিক থেকে ভূত পেতের চেঁচামেচি আওয়াজ কানে আসছে। এমন অবস্থায় করে ভয় হয় যে যদি বিক্রমাদিত্য বিন্দুমাত্র বিচলিত হবেন না। বড় পা ফেলে সন্ন্যাসনের দিকে নিয়ে গেলেন। এখানে বিভৎস জায়গার কথা শুনে আর বললে শেষ করে বললেন যে তিনি দেখলেন যে চারিদিকে ভূত প্রেত স্মৃতির কাছে ঢকঢক করে আগুন জ্বলছে। ফিরিজ গাছের কাছে গিয়ে দেখলেন যে গাছের মাথায় যে ওপর দিকে দুটো পা করে দিকে আমরা মরা ঝুলছে। বিক্রমিতা বুঝতে দেখলেন, দেখো এই ঠিক কথাই বলেছিল যে সন্ন্যাসী দেরি না করে তরতর করে গাছ থেকে কোমর থেকে নেমে এলো এবং তাকে দেখে মরার পায়ের খুলি দড়ি কেটে ফেলে মরার নিচ থেকে নেমে এসে চিৎকার করে
এই কান্না শুরু করে দিল। সে বললেন যে আমি তোমাকে তুমি কে, তুমি এখানে তোমার এমন দশা লই করে এই কথা শুনে মহারাজ খিলখিল করে হাসতে আরম্ভ করলে। সেই কত বিলম্ব হয়ে গেল। এই সুযোগে সেই মহারাজ সুর করে কাছ থেকে নেমে এলো। আগের মতো সেই বললে আচার খাবার পারত না। তিনি আবার গাছের উপরে উঠিয়া দড়ি দিয়ে তাকে নিচে নামিয়ে আনলেন। গাছ থেকে নেমে দুরবস্থার কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু চুপ করে রইল। কিন্তু ভাবলেন যে সে এই হয়তো রাজা চন্দ্রবাবু সন্ন্যাসী এমন করে রেখেছে। তখন চন্দ্রবাবু মহারাজ কাছে এসে চাদর গায়ে দিয়া বললো, সে কাছে বললে আজকে রহনা দিলে। এমন সময় সে বললে, মহারাজ কথা বলে উঠলে, হে বীরপুরুষ তুমি কে, আমাকে কোথায় এমন কেন নিয়ে যাচ্ছ? রাজা বললেন, আমার নাম চন্দ্রবাবু, আমার নাম শান্তিশীল নামে অনুসারে তোমাকে নিয়ে যাচ্ছি। বিরাট বলে মূর্খ লোকদের থাকতে নেই, তাদের গল্প বলবো আর তুমি একটা গল্প শুনবে, সেই গল্পটা ভুলে গিয়ে সে বলবে। প্রথম গল্প। সেকালে বারাণসী নগরে একটা প্রপাদনু নামে একটা রাজা ছিলেন। তার নাম ছিল বজ্রমুখ। সে রাজার মণি। সে শিকারের ভালোবাসা। সে একদিন সেখানে গিয়া গভীর বনে গিয়া বনের মধ্যে চারিদিকে ওদিকে কিছুটা ঘোরার পর সে দেখলেন যে খুব সুন্দর সরোবর। তার ভালো জলে হাঁস বক অনেক জলসার প্রাণীরা ঘুরে 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 বেড়াচ্ছে। মৌমাছিরা গুনগুন করে গান গাইছে আর ফুলে বসছে। আর কোকিল আর অন্যান্য পাখিরা গান গাইছে আর বড় সুন্দর জায়গা। একবার মিষ্টি বাতাস আর গাছের ছায়া কিছুক্ষণ বসলে ঘুম এসে যায়। রাজকুমাররা ঘুরতে থেকে নেমে এসে গাছের সঙ্গে বাতা দিলেন। তারপরে সরোবরে জল স্নান করলেন। তারপরে একটা শিব মন্দির দেখে সেখানে পুজো শুরু করে বসলো। তারপর পুজো শেষ করে ঠাকুর প্রথমে প্রণাম করে মন্দিরে দেখেই বেরিয়ে এসে দেখলে রাজকন্যারা সেখানে এসে স্নান করতে। আর সাথে তাকে বজ্রমুকুটে খুব ভালো লাগলো। রাজকন্যা বজ্রমুকুটের নাম দেখে বলে, তারপর নিজের খোপা থেকে একটা সুন্দর পদ্ম ফুল খুলে দিয়ে প্রথমে কানে পড়লো, তারপর কানে পড়লো, তারপর দাঁতে কাটলো, তারপর মাটিতে পড়ে ফেলে যাওয়ার সময় ফুলটি কুড়ি নিজের বুকে রেখে দিল। তারপর সে সেখান থেকে চলে গেল। রাজার মাথা মুন্ডু কিছু বুঝতো না, কিন্তু রাজকুমার তাকে বড়ই ভালো লেগেছে। কিন্তু মন্ত্রীপুত্রকে দেখে সব খুলে এসে বললে, সব কথা বললো। আজকে আমি সেই তাড়াতাড়ি রাজপ্রাসাদে নিয়ে এলো। বাড়ি এসে সব কথা শুনে সবসময় সেই মনমরা হয়ে থাকে। কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, কোনো রকম কারোর সবসময় কথা চিন্তা করে, ঠিক মতো খাওয়া দাওয়া করে। ফলে ক্রমশ খারাপ হতে লাগলো। রাজকুমার সেই বড়ই চিন্তা করলে। একদিন সেই রাজকুমারকে জিজ্ঞাসা করলো, ওরা কি পরিবর্তন হয়ে কারণ কি? রাজকুমার বললো, যদি রাজকন্যা বিবাহ দিন এর পান্তা করবো। আমি যদি তোমার যাওয়ার সময় যদি তোমার কিছু হতে পারে, যদি তোমাকে সেই কথা বলবো। যদি চিন্তা না করো তাহলে তো সব কথাই জানিয়ে গেল। শোনা গেল মাথা থেকে ফুলটা কাঁধে পড়ার মানে যে কর্ণটি নগরে থাকে। দাঁতে পড়ার মানে জানতে পারে তাদের মেয়ে। মাথাটা ফেলে গেলে পদ্মাবতী আমার সে তোমাকে বিয়ে করতে চায়। সে আর সেখান থেকে নিয়ে গিয়া সেখানে তুমি যাও, আর রাজকোষে সেখানে ভুলবেও না। দ্বিতীয় গল্প। সেখানে যমুনানগরে জলেশ্বর নামে একজন বাস করতো। সেখানে কেশব বর্মা নামে এক ব্রাহ্মণ ছিল। সে পরম সুন্দরী কন্যা ছিল। সেই মধ্যমানবতী বিয়ের বয়স হয়ে গিয়েছিল। সেই জন্য চারিদিকে ভালো পাত্রের দিকে শুরু করে ভালো পাত্রের খোঁজ করলেন। একদিন ব্রাহ্মণ সেখানে জমে ছেলের বিয়ের উপলক্ষে গ্রামের বেড়াতেন। রাজকুমার সেই পড়াশোনার জন্য গুরু গিয়ে কাছে রাজবাড়িতে শুধু মধুমালতী আর তার মা। এমন সময় সে বিক্রমিত এক ব্রাহ্মণের ছেলে কেশবের বাড়িতে গেলেন। কেশবের স্ত্রী তাকে দেখলেন যে এমন সুন্দর ব্যবহার, মিষ্টির কথা, তার ওপরে কারুর সাথে কারুর কথা বলে, বংশও ভালো। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, যদি এর সাথে মধুমালতী বিয়ে দেওয়া তাহলে বেশ ভালো হয়। তাকে বললেন, আমার মেয়েটি যদি তোমাকে পছন্দ হয় তাহলে তোমার সাথে আমি তোমার মেয়ের বিয়ে দেবো। মধুমতীর রূপে মুগ্ধ হয়ে সে বললেন যে আমি সন্ধান করেছি, কেশব বর্মার সন্তান পাকা হয়। কিছুদিন পর তাকে ব্রাহ্মণ সেই মধুমালতীর সাথে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্রর সঙ্গে ফেরে করলো। তাকে ব্রাহ্মণ আর মধুসূদন মোট 3টে পাত্র ছিল। তার নাম হলো গুণে বুদ্ধায় বুদ্ধিতে আহারে বংশমর্যাদায় সমান। এসব মহা সমস্যায় পড়ে গেলে তিনি চিন্তা করতে লাগলে। এমন সময় ব্রাহ্মণের এসে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি চিন্তা করছো কেন? তুমি এদিকে ছাপের আমরে মধুসূদন প্রাণ যায় যে। তখন সে বললো, আমি এখানে পাত্রে ওদিকে 5-6 জন বিদ্যা নিয়ে এদিকে এলে, কিছুতেই কিছু হলো না। যখন বৃদ্ধ বললেন, দেখো মেয়েটিকে আর বাঁচবে না, এখন যদি যা কর্তব্য করো তাই করো। অল্পক্ষণের মধ্যে সেই মধুমতি মারা গেছে। সকলে শোকে অভিভূত হয়ে পড়লেন। তখন কেশব গিয়ে বলল যে পাত্রের মধ্যমতির সঙ্গে মৃত্যু নিয়ে কাছে পুড়িয়ে দাও। সে কাছে রয়ে যায় বলে কেশব আর সে ছেলে কাঁদতে লাগলো। তিনি পাত্রকে ছেড়ে চলে গেল। ত্রিবিক্রম নিভে যাওয়া সীতার হাড়গুলি কুড়িয়ে কাপড়ে বেঁধে রেখে দেশে ঘুরতে লাগলো। বামন সন্ন্যাসী হয়ে তীর্থ বেরোলেন। মধুসূদন ওই শ্মশানে
এক কোণে বাতায় কুটুনে বানিয়ে চিৎকার করে সাই করে কাঁদছে এবং সেই যত্ন করে কুড়ে ঘরে যোগ অভ্যাস করতে লাগলো। এদিকে তিনি একদিন দুপুরবেলা তিনি বাড়িতে গেলেন, তখন তাদের মধ্যে আপ্যায়ন করলেন, খেতে বসালেন। ব্রাহ্মণী পরিবেশন করতে লাগলেন। এমন সময় 5 বছরের ছেলে মাকে জড়িয়ে কাঁদতে লাগলো এবং ব্রাহ্মণী ছেলেকে নানা রকমের শান্ত করতে লাগলেন, কিন্তু ছেলে আর কারোর কথা শুনলো না। ব্রাহ্মণী তীব্রুক্ত হয়ে ছেলেকে নিয়ে নিশ্চিন্ত খাবার পরিবেশনে করতে লাগলেন। ছেলেটা পুড়ে ছাই হয়ে গেল। ব্রাহ্মণ নিচু হয়ে ব্যবহার দেখে একজন নারায়ণ বলে সেখান থেকে খাওয়ার পাত্র ছেড়ে হাত তুলে দিলেন। সেখান থেকে ব্রাহ্মণ বললেন, না কি হলো, খাওয়ার বন্ধ করে দিলে কেন? যখন ব্রাহ্মণ বললো, এদিকে বাকুসির মতো মা আছে, খাই কী করে বলুন তো? ব্রাহ্মণ একটু হেসে বললে, একটা পুঁথি নিয়ে এসে সে বললো, আজকে আমি জব করতে এসেছি। দেখতে দেখতে ছেলেটা প্রাণ ফিরে আবার আমাকে জানাতে শুরু করলো। ব্রাহ্মণ সে বললো, সে মনে গেল শেষ করে এমন সে মনে মনে চিন্তা করতে লাগলো যে এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। এই মন্ত্র পড়তে পারলে মধুমতি আবার বাঁচিয়ে তোলা যাবে, অতএব তাকে এদিকে নিয়ে যাওয়া হবে। এ কথা শুনিয়ে সেই রাস্তায় সেখানে থেকে হয়ে গেল। গভীর রাতে সে সেখানে খেয়ে শুয়ে পড়েছে। এমন সময় সেই পাশের ঘরে পুঁথিটি নিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কিছুদিন পর সেই জগৎসাল নামে সেই শ্মশানে এসে পড়লো। মধুসূদন পাতার কুটুরে বসে যোগাভ্যাস করছে। এমন সময় বিক্রমাদিত্য সেখানে এসে উপস্থিত হলো। তিনি 3 পাত্র জায়গা হলে বামন বলল, আমি এমনিতে সঞ্জীবনীর মন্ত্র শিখেছি, তোমার হাড় ছাই একসঙ্গে করো আর মধুসূদনকে বাঁচিয়ে তুলে দেবো। সে ব্যস্ত হলো ছাই নিয়ে হাড় জড় করা দিল। বামুন সে বললো, মন্ত্র জপ করে বললো, যা যেতে ছাই হাড়ে জায়গায় মধুমতি ছাই সুন্দর দেহ আবার সেই হয়ে গেল। পাত্র গভীর অধীর আগ্রহ করতে লাগলো, আমি মেয়েদেরকে বিয়ে করবো, আমি সেই জন্য তোমাকে সে বেছে নিয়ে তাদেরকে মধ্যে ঝগড়া বেঁধে গেল। এমন গল্প শেষ করে বিক্রমাদিত্য জিজ্ঞাসা করল, এবারে আমাকে মধুমতি হাতে কারু বিয়ের হওয়ার উচিত কি? সে বললো, বিয়ে হওয়ার উচিত হলে মধুসূদনের সঙ্গে সে এতদিন ভাতার কুটুরে শাসনবাসী হয়ে গেছিল। বেতাল বললো যে সে যদি বিক্রমাদিত্য হাড়গুলো রেখা না দিতে তাহলে মৃত সঞ্জীবনী মন্ত্র জানতো না, সে শিকারও করতে পারতো না, সে বেঁচে উঠতো। আর বিক্রমাদিত্য সে বললো, যে বিক্রম নামে হাড় সংগ্রহ করে বামন বাপ হয়ে যায়। সে মধুসূদন সে ছাই সেখান থেকে কুড়ে ঘরে নিয়ে এসে এতকাল অপেক্ষা করেছে। তারা মধুমতির সঙ্গে কার সাথে বিয়ে হওয়া উচিত। সঠিক উত্তর পেয়ে সেই শ্মশানে গিয়ে আসে, বললো, আজকে আবার সেই গাছে উঠলো। বিক্রমাদিত্য পেছন গিয়ে লড়ি কেটে আনলো, কাঁধে তুলে সন্ন্যাসীর দিকে রওনা হলো। বেতাল তার তৃতীয় গল্প আরম্ভ করলো। তৃতীয় গল্প। সেখানে বর্ধমান নগরে রূপসেন নামে একটা নগর ছিল। বর্ধমান নামে সেই দয়ালু রাজা ছিলেন। তিনি একদিন নামে দক্ষিণ দেশে রাজ করতে সেই যোদ্ধা নামে এসে বললো, আজকে ছেলে মিষ্টি কথা শুনে বলে লাগলেন, বীরবর তুমি কত টাকা বেতন চাও? বীরবর বললো, মহারাজ রোজ 1000 টাকার মোহর হলেই আমার চলে যাবে। রাজা বললেন, তোমার পরিবারে কতজন লোক? সে বললো, আজকে আমার স্ত্রী, আমার ছেলে আর একজন মেয়ে, এই 4 জন পরিবারে। রাজা মনে মনে বললে, আজকে এর পরিবারে সে সময় সে চায় সে নিশ্চিন্ত হয়ে কোনো গুণ আছে কি, অতএব একে কিছুদিন এখানে থেকে পরীক্ষা করা যাক। বীরবর তাকে প্রতিদিন 1000 সোনার মোহর দিয়ে দিয়েছেন। বাড়ি ফিরে এসে তার জন্য থাকবেন, সে বাড়িতে যান। বাড়ি গিয়ে সে বললে, অর্ধেক বৈষ্ণব বৈরাগ্য সন্ন্যাসী দান করেছি, বাকি টাকা গরিব দুঃখী অনাথদের পেট ভরে খেতে খাওয়া টাকা সংসারে খরচ করেছি। শুধু একদিনের জন্য নয়, রোজ এসে দিন কাটাতে লাগলো। সারাদিন এইভাবে মোহর খরচ করা। রাত্রে বীরবরের অস্ত্র নিয়ে পোশাক নিয়ে আসা রাজবাড়িতে পাহারা দেয় করে দেখার জন্য। রাজা মাঝে মাঝেই কঠিন বেরিয়ে পড়ে। সে গিয়ে সে বললো, সে তাকে করেছে। সে একদিন সে গভীর রাতে একটা মেয়ের কান্না শুনতে পেয়ে বীরবর বললো, কারণ আমি তোমাকে নিচে এসে তোমায় পেয়েছে গেলে। বীরবর কান্না শুনে সে বললো, আমি তোমাকে, সে বললো, কপাল চাপে নিয়ে গেল। বীরবর তাকে দেখে, মা আপনি কে, এখন কেন এত রাতে শ্মশানে কাঁদছেন? মেয়েটি বললো, আমি রাজবংশী। রাজা বললেন, আজকে আমি তোমার অন্যায় হয়েছে, তুমি আমাকে তুমি তোমার অলক্ষ্মী আসবে। রাজাদের সেখানে খুব অমঙ্গল হয়, কিন্তু অল্প দিনের মধ্যেই সে মারা গেল। এই ধার্মিক গুণের
মহারাজ আমি কাঁদছি। এই ভয়ঙ্কর কথা শুনে বীরবর বলে, দেবীরে আমি তোমাকে যদি আমাকে সেই রাজার বিপদে নিয়ে যায়, তবে আমি তোমাকে এখান থেকে তোমাকে করবো। রাজার বড় কঠিন হয়েছে, তুমিও সেই পারবে। তুমি একদিন পূর্ব দিকে আয়োজন করবে, মন্দিরে গিয়ে দেখবে, যদি কেউ ছেলেকে নিজের হাতে দেবীর সামনে বলে দেয়, তাহলে দয়া করে সমস্ত অমঙ্গল কেটে যাবে। কথা শুনিয়া বাড়িতে নিয়ে আসা হলো। সে বলল, বীরবর আমি বাড়ি গিয়ে এই বউকে সব কথা বললো। সেও ছেলেকে ঘুম পাড়িয়ে দিল আর রাজা মাথা কেটে ফেলে অর্ঘ্য দিতে লাগলো। সে বললে, আমি কেটে যাওয়া রাজ্য শক্তিশালী হবে। ছেলে বললে, এ তো মা সৌভাগ্যের কথা, এমন তোমাকে তোমার মতো করে বাবার তোমার কর্তব্য পালন করেছি। তাছাড়া নিজের এই সুস্থ শরীর দেবতাকে দান করেছি। আমার প্রাণত্যাগ আমার ভালো লাগছে না। এই কথা বলে সে আনন্দিত হলো। ঠিকই হলো, কিন্তু রাজার এইভাবে ছেলে তারপর সপরিবারে পুজোয় নিয়ে সেই মন্দিরের দিকে চললো। সেও বললো, পরিবার রাজা অবাক হয়ে বলল, সে গোপন তাদের কথা শুনতে পেয়েছে এবং শেষটা দেখতে পেয়েছে। কিছুক্ষণ পর দেবী মন্দিরে উপস্থিত হলো এবং ফুল ধূপ দিয়ে তাকে নৈবেদ্য দিয়ে ভক্তি করে পুজো করলো। তারপর ছেলে মাথা কেটে দিয়ে দেবীর চরণে অর্ঘ্য দিল। সে বলল, আজকে আমি সে ভালোবাসত। এই ফল নিয়ে সে খড়গ দিয়ে বুক দিয়ে বসে আছে। বীরবর সেই দুঃখে পাগল হয়ে খড়গ দিয়ে আত্মহত্যা করলো। বীরবর মনে মনে চিন্তা করলো, প্রভুর কাছে আমি করেছি পুত্র হারালাম, কিন্তু শিশুকে জীবন ধারণ করবো, এই বলে সে খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেললো। রাজা বলল, এই মর্মান্তিক দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমার কথায় এতগুলো রূপ হয়ে গেল যে আমার আর কোনো রাজ্য দরকার নেই। তিনি খড়গ দিয়ে মাথা নিজের বুকে বসালেন। তারপর দেবী দুর্গার হাতে বাসা, তোমার সাহসে আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে বর চাও। রাজা বলে, যদি তাই হও, তাহলে তুমি 4 জন বন্দান করো, আর তাছাড়া সেখান থেকে নিয়ে স্বর্গে হয়েছে অমৃতের বাণী 4 দিনের গায়ে ছিটিয়ে দাও। বীরবর বলল, আচ্ছা। পুত্রদের বেঁচে থাকতে দেখে রাজার মন ভরে গেল এবং দেবীর পায়ে পড়ে গেল, সব করতে লাগলেন। রাজা ভক্তি করে দেবীর খুশি করে আশীর্বাদ করলেন, আরও বর দিয়া অদৃশ্য হইয়া গেলে। পরদিন সকালবেলা এসে রূপসেনা গত রাতে আশ্চর্য কী ঘটনার কথা বলে সামান বললেন। তারপর সভাসদদের সঙ্গে দেখে প্রভুভক্তি বীরবরের জন্য রাজা দান করেছে। সে গল্প শেষ করে বললো, মহারাজ এবার বলো সবচেয়ে মহৎকে। মহারাজ বলে, আমি রাজার বেশি মহৎ। বেচার বললো, কেন? বিক্রমাদিত্য বলল, বীরবর যখন কর্তব্য পালন করেছে ছেলে তার মর্ম, এ কারণ স্বামীর জন্য সে আবার প্রাণ দেওয়া সেবকের ধর্ম, কিন্তু রাজার কাছে সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তুমি সেই সময়ের জন্য প্রাণ দিতে চেয়েছিলে, কিন্তু এবার সময় সেখানে গিয়ে আসবে। সেই ফুল বিক্রমাদিত্য গিয়ে দড়ি দিয়ে কেটে তাকে কাছে হাঁটতে শুরু করলো। এটা তার চতুর্থ গল্প আরম্ভ করলো। চতুর্থ গল্প। সেইকালে ভূপতিনগরে সে অনন্দমঙ্গল নামে এক রাজা ছিল। সেই নার নামে আসলে সুখপাখি ছিল। সেই সময় থাকতে সেই গুণের অন্ত ছিল না। সেই অতীত বর্তমান ভবিষ্যৎ সকলেই বলতে পারত। একদিন রাজা সেখানে জিজ্ঞাসা করলেন যে, আমি তোমাকে কি চিরকালের কথা বলতে পারি? সেই বললে, আমি তোমার সাথে কারোর সাথে বিয়ে হবে। চূড়ামণি বললে, মহারাজ, মহাগজের ছেলে রাজা বিশ্বের সুন্দরী কন্যা আছে, সেই সঙ্গে আপনাকে বিয়ে হবে এবং চন্দ্রভানু। রাজা অনঙ্গ সেনের কথার সত্যতা পরীক্ষা করার জন্য চন্দ্রবন্ধুকে ডেকে নিয়ে এই বিষয়ে তাকে মতামত জানালেন। চন্দ্রবন্ধুকে গণনা করেছে কথার কথা হলো, সে এক বুদ্ধিমান ও বিচক্ষণ। সে মহারাজা বললে, দূত হিসেবে পাঠালে বিয়ে সম্বন্ধে পাকা করেছে। এদিকে চন্দ্রবন্ধু মন্ত্রসিদ্ধ করেছে, সেও 3বার কথা বলতে পারবে। সেদিকে চন্দ্রবন্ধু সারি বলে, আমি তোমার মনের মতো পাত্র জোগাড় করে আছে, কোথায় পাত্র আছে বলো। সারি বলল, রাজকুমার, ভোগবতী নগরে রাজা অনঙ্গ সেনের গলায় তোমাকে বিয়ে হবে। এই ঘটনা অল্প দিনের পরেই অনঙ্গ সেনের দূত হয়ে মর্গদের কাছে নিয়ে আসলো এবং সেখানে খুশি মনে তাকে এই প্রস্তাব সম্মত হলো এবং অনেক দ্রব্য সামগ্রী দিয়ে বিয়ে পাকা করে এক ব্রাহ্মণীর সঙ্গে পাঠালেন। এর ভালো দিন দেখে সে মগধের কাছে নিয়ে বিয়ে করে নিজের রাজধানীতে গিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। সেখানে বলছেন, ভোগবতী নগরে সেই অতি প্রিয় কালো সেখানে মদন মঞ্জুরির সঙ্গে গল্প। একদিন সেই অনঙ্গ সেনা সেখান থেকে বিষয় নিয়ে আসছিল। তখন রাজা বললেন, দেখো, আমি তোমাকে বিয়ে করে সুখী হয়েছি, কিন্তু যখন আমার ইচ্ছে যে আমার প্রিয় পাখিদের সাথে বিয়ে দিই, তাহলে কি আমি তোমার সুখী হব? রাজার ইচ্ছায় সুখ শাড়ি বিয়ে দেওয়া হলো, এই খাঁচায় রাখা হলো। একদিন 2 পতিকে তর্ক শুরু করল। শাড়ি বলল, মহারাজা, পুরুষেরা বড় স্বার্থপর, মিথ্যা, অধর্মী, এই খুনি, সেই জন্য পুরুষেরা আমরা মোটেই ভালো লাগে না। সুখ বলল, মেয়েদের কথা শুনে তাও অত্যন্ত চপলা, মিথ্যে কথা, পটু আর লোভী।
উভয়ের সঙ্গে কথা বলল, তোমার মিছেমিছি কথা নিয়ে সৃষ্টি করছো কেন? হরি বলে, মহারাজ এই তর্ক মিছামিছি নয়, পুরুষেরা অতি অধর্মী হয় যার জন্য হয়ে আছে, তাই জন্য বলি, একটা গল্প বলি শোনো। গল্পটা শুনবেন। এখানে বড় ইসলামপুর নগরে এক মহারাজ রাজা বাস করতো। সে আমাকে বললো, আজকে আমি সুখই দিন কাটাচ্ছি। অবশেষে বেশ করে বেশি বয়সে ছেলে মেয়েদের আনন্দের সীমা রইল না। সেই বললে নন্দনে সে বাবা আমাকে মানুষ করেছিল। সে পুরুষ 5 বছরের বয়সে হলে তাকে লেখাপড়া শেখার জন্য নিযুক্ত করেন। সব টাকা নিয়ে শেষ হয়ে গেল। এই অবস্থায় ইসলামপুর ত্যাগ করে রাজা খুলে একদিন চন্দ্রপুরে স্যার আবার বন্ধু হেমকুণ্ডর কাছে গিয়ে বলল, আমি তোমাকে নিয়ে আসবো। দ্বীপের কাছে রাজ্য ও দ্বীপে বাণিজ্য করতে যাচ্ছিলাম। হঠাৎ কিছুক্ষণ নন্দনে ভাবলো হলো না। ছোটোবেলায় সেই মায়ের কাছে ছেলেদের কাছে মিশে করতো। লেখাপড়া ছেলেরা ছিল অমনোযোগী, ছেলেরা বদ অভ্যেস ছিল, কিন্তু তার মুখে খারাপ কথা ছাড়া ভালো কথা ছিল না। বয়সের সঙ্গে সঙ্গে সেই দোষগুলিও বাড়তে লাগলো। সেই সময় বললো, আজকে আমি তোমাকে সেই হাতে পড়ে দিল, 2 টাকা দিল এবং টাকাগুলো খরচ হচ্ছে, টাকা উপার্জন হচ্ছে না, এইভাবে চললো। রাজা একদিনও ফকির হয়, কিন্তু দুঃশাসনায় সেখানে সে পড়লো। তো সে বললো, প্রবল ঝর্ণায় আমার সমস্ত খুব ঢুকে গেছে, এই খণ্ড হয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে আমিও পড়েছি। ভাগ্যের দশায় যে আমি কোনো রকমের প্রাণে বেঁচে গেছি। এই কথা বলে সে চোখের জল ফেলতে লাগলো। সব কথা শুনে হেমকুণ্ড বড়ই মারা হলো। তিনি মরেন শুনতে বড় নিজের কাছে রেখে দিলেন। হেমকুণ্ড একদিন মনে মনে বলতে লাগলেন যে, মহারাজা, আমি আপনার সুপাত্রের সঙ্গে অনেকদিন ধরেই খোঁজাখুঁজি করেছি, কিন্তু মনের মতো পাত্র পাচ্ছি না। মনের মতো পাত্র পাচ্ছি না, তাই জন্য আমি তোমাকে মালিক ছেলেকে সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া ভালো। কিন্তু তাই মনের কথা খুলে বললো। সে বললো, আগে খুবই পছন্দ হচ্ছে। হেমকুণ্ড তার বিয়ের প্রস্তাব করলো। নরেন্দ্রই তারপর ভালো দিন দেখে রত্নপতির সঙ্গে সুন্দরী বিয়ে দেওয়া হলো। বিয়ের পরে সে পরম সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে কিছুদিন চলবার পর সে একসময় একঘেয়ে জীবন আর ভালো লাগলো না। আগেকার মতো উচ্ছৃঙ্খল দিনগুলো আর হাতছানি দিতে লাগছিল। সেই তাকেই বললো, দেখো, অনেক দিন থেকে আমি বেশি দেশ ও আত্মীয় ছাড়া হয়ে আছি। এবার আমার দেশে টাকা হয়েছে, তুমি আমাকে নিয়ে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। হেমকুণ্ড বললো, আজকে আমি তোমাকে খুশি করি, আর এই জামাতা চিরদিনের জন্য সে আশা করা ঠিক না। যদি রাজি থাকো তো শুভদিন দেখে আমি একে বিদায় দিয়ে যাই। এই মেয়েটির সঙ্গে দিয়ে অনেক অনেক ধনরত্ন পথে কিছুটা পথে গভীর গিয়ে আসলো। সেই সময় দেখে আমি তাকে দেওয়া ভয় আছে, কিন্তু এর মধ্যে আমি যে যদি তোমাকে অলঙ্কার করো, আজকে আমি তোমার গরিবের বেশে দস্যুরা আমার সন্দেহ থাকবে না। শহরে গেল, আবার সেই ভয়ে সব অলঙ্কার পড়ে গেল। রত্নাবতী খুব সরল মেয়ে ছিল, সেই ভয়ঙ্কর নানু তাকে বিয়ে দিল। তার সঙ্গে লোকদের সঙ্গে সে বললে, আমি গভীর বনে গিয়া চলতে লাগলেন। যেতে যেতে বনের মধ্যে একটা কুয়োর মধ্যে ফেসে গেছি। সেই সময় অলঙ্কার ধনরত্ন দিয়া পালিয়ে গেলাম। রত্নাবতী নিজে বনে গিয়া পড়েছে। মা আবার চিৎকার করে কাঁদতে লাগলো। একজন লোক তাকে মনের দিকে সুন্দর কান্না করতে দেখে সে বড় সে বললো, আমার অনেক কষ্টের রত্নকুল্লিকে জিজ্ঞাসা করো, তুমি কে? তুমি ভয়ঙ্কর বন্ধুর মধ্যে তুমি এরমভাবে কেন করছো? রত্নপতি সে প্রকৃত কারণ গোপন করে রত্নপতি বললো, আজকে আমি না বাবা, আপনার রত্ন সে আপনার যাচ্ছিলাম, কিন্তু আমি কি তোমাকে সেই দস্যুরকে আমাকে সব অহংকার কেড়ে নিয়েছে, এই কুয়োর মধ্যে ফেলে রেখে দিয়েছে, আর আমার স্বামীকে তারা মারতে মেরে ফেলেছে। সে বললো, আজকে দুঃখের কথা শুনে মনে সে বললো, তার নাম আমার দেওয়া হলো। সেখানে সেই রত্ন গোপন করার মা বাবা সেখানে দুঃখে কাতর হইয়া পড়লো। জাপানের ভাগ্যি কি চিন্তা করতে লাগলো। সে বললো, মেয়ে আবার অলঙ্কার দিতে চাই। সে বললো, এদিকে কী হয়েছে দেখো, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে জুয়ার মদে অল্প দিনের মধ্যেই সব দিন শেষ করে ফেলেছে। সে আবার দুর্দশার মধ্যে সেখানে অর্থ দিয়া তাদের কী করে স্ত্রীর সঙ্গে ব্যবহার করা আছে। সেখানে গিয়া তারপরে সেই মনে মনে মন্ড বেঁধে একদিন শাশুড়ি সেখানে গিয়ে বলা হলো। একদিন সেখানে গিয়ে রত্নবতীর সঙ্গে দেখা হলো। সেখানে গিয়ে সে ভাবলো তার স্ত্রী আর বেঁচে নেই। তাকে আর চমকে উঠলো। তখন রত্নবতী বললো, তুমি কি ভেবো না আমার পেটে আমার বাড়িতে কেউ এই ঘটনা জানবে না। আমি সকলে এই কথা দস্যুরা আমার সব গয়নাগাড়ি নিয়ে আমাকে কুয়োর জলের মধ্যে ফেলে দিয়ে তোমাকে ঘরে নিয়ে আসে। তোমার জন্য মা বাবা যত্ন করে চিন্তায় আছে। আমি তোমাকে খুব খুশি হব তুমি যদি তোমাকে ফেলে দিতে চাও। স্ত্রীর সঙ্গে সে এতদিন পর সে শ্বশুরকে নিয়ে সে তুমি খুব আনন্দিত হলে জামাইকে ফিরে বাড়িতে উৎসবের ধুম পড়ে গেল।
এই রাত্রেই দেখা মেয়ে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করলো আর সব গয়নাগাড়ি খুঁজলে দূর থেকে বেশি পালিয়ে গেল। গল্প শেষ করে বললো, আজকে আমি রাজা বললাম যে আজকে আমার চোখে দেখো যে এইসব পুরুষের উপরে অশ্রদ্ধা ও অবিদ্যা জন্মেছে আমার। রাজা বললো, আজকে আমি তোমাকে এভাবে তুমি তুমি কেন তোমাকে এমন এমন উপরে বিরক্ত এবং তাদের দেখতে পাও না। তখন সুখ বললো, আমার গল্প সেখানে শুরু করলো। পরের গল্প। ধারানগরে মহাবল নামে এক রাজা ছিল, বাস করতে। দুটোর নাম ছিল হরিদাস। সে হরিদাসের সে মহাবলের সুন্দরী মেয়ে ছিল। সেই মেয়েটি বললো বড় উপযুক্ত ছাত্র ছিল। সে বললো, মহাদেব যখন সে বললো তাকে বিয়ের জন্য পাত্র খোঁজ হচ্ছে, সে বাবাকে গিয়ে বললো, বাবা আমাকে তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দেবে, আর তার মধ্যে সমস্ত কথায় গুণ গুণ আছে। হরিদাস সে বললো, গল্প শুনে খুশি হলে সে বললো, আজকে আমি তোমাকে একদিন সেখানে হরিদাসকে ডেকে বললে, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে এক পরম বন্ধু আছেন। অনেকদিন হলো সেখানে সংবাদ না পেয়ে খুব চিন্তায় আছি। তুমি যেখানে গিয়া শুভ সংবাদ আমাকে এনে দাও। হরিশ্চন্দ্র রাজা হরিদাস সে বললো, রাজা আমি হরিশ্চন্দ্র দূতের কাছে শুভ সংবাদ পেয়ে খুব সন্তুষ্ট হলাম, কিন্তু রাজা উপযুক্ত উপহার দিয়ে আমাকে কয়েকদিন সেখানে গিয়ে যেতে বলেছে। হরিদাস সেখানে গিয়ে বলেছে, সে বললো আপনার কথা কি চাইবার জন্য না। হরিদাস মানে অবাক হয়ে বললেন, দেখো তোমাকে কী চাই। সে বললো, আমার পক্ষে দেওয়া সম্ভব হবে, অবশ্য তাই পাবে। হরিদাস সেই অসংকোচে বললো, আমি একটা পরম সুন্দরী গুণবতী কন্যা, তাকে নিয়ে যদি বিয়ে চাই তাহলে আমাকে তার সঙ্গে বিয়ে দিন। হরিদাস বললো, আমি তোমার কন্যার ইচ্ছে যে সে সমস্ত বিদ্যায় পারদর্শী এবং অসাধারণ গুণসম্পন্ন হবে, তাই জন্যই বিয়ে করবে। এই জন্য আমি তোমাকে ছোটোবেলা থেকে সমস্ত বিদ্যা রপ্ত করিয়েছিলাম। আর সেই একখানা কথা, সেই তোমাকে যে পথে যেতে 1 বছরের সময় লাগবার কথা নয়, সেই যদি অতি অল্প সময়ের জন্য চলে যায়, তোমার কথা। হরিদাস যখন খুশি হলো, পরদিন যখন তাকে কথায় আসতে হলো, যখন সে বললো অনুমতি করে, হরিদাস দেশে ফিরে এসে জিজ্ঞাসা করলো, পরদিন সেই ব্রাহ্মণপুত্র রথে গিয়ে উপস্থিত হলো এবং রথে চড়ে গিয়ে স্বল্প সময়ের মধ্যে সেই ধারাগড়ে গিয়ে উপস্থিত হলো। এদিকে হরিদাসের উপস্থিত হলো সংবাদ পেয়ে পুত্র, এবং সেই সময় কথা দিয়া রেখেছিল। সেই হরিদাস সেখানে বিদেশে গিয়ে ফিরে এলেন, মহাদেবীর সঙ্গে বিয়ে দেবেন। এবার কি হয়েছে প্রভু জানতে পারে। হরিদাস সেখানে এসে রাজার সঙ্গে তাকে হরিদাসের বাড়ি নিয়ে দেওয়া হলো। কিন্তু হরিদাসের বাড়ি, হরিদাস সেই সময় বিপদে পড়েছে, মনে মনে চিন্তা করতে লাগলেন। একদিন তিনজনের সঙ্গে সেই অসাধারণ গুণের অধিকারী কথা কারোর সঙ্গে কারোর ত্যাগ হলো না। কিন্তু ভাগ্যই ভালো যে তা তো হবেই। বিদ্যা কথা থাকে, সে বললে, মহাদেবী চুরি করিয়া নিয়ে গেল। সকলের কথা সে বললে যে, মহাদেবী আমি তোমাকে সকল পারদর্শী হব। কিন্তু তিনি তাদের মধ্যে কথায় উপস্থিত হলো, তাদের মধ্যে একসময় সমাধি বলে অতীত, বর্তমান আর ভবিষ্যতে চোখের সামনে দেখতে পেল। সে বললো, আমি আপনাকে এক রাক্ষস কন্যাকে হরণ করিয়ে দেবো। সেই তোমাকে বিন্ধ্য পর্বতে সেখানে গিয়ে থাকে, সেখানে তোমার কোনো উপায় চিন্তা করো না। দ্বিতীয়জন বললো, শুনে আমি এমন বিদ্যা জানি যে যাদের কোনো শব্দ তোমাকে তীর হওয়া যায় না, হত্যা করতে পারি এবং সেখান থেকে চালাতে পারে। তৃতীয়জন বললো, এত চিন্তা নেই যে আমার রথ আছে, এই রথে চড়ে গিয়ে আমি অল্প সময়ের মধ্যে সেইখানে গিয়ে উপস্থিত হয়ে পারি। সেখানে সময় নষ্ট না করে সেই রথ দিয়ে সেই বিন্দুচালে গিয়ে সেই রাক্ষস বধ করিয়া মহাদেবকে নিয়ে এলো। কিন্তু বিপদ হলো যে সেই 3 পাত্রের মধ্যে সেই মহাদেবের 3জনেই বিদ্যার সঙ্গে ভালো, কিন্তু সমস্ত কথা হয়েছে। গল্প শেষ করে জিজ্ঞাসা করলো আমাকে, মহাদেব এবার বলো এই 3জনের মধ্যে কে মহাদেবী যোগ্য। তারা বললো, আজকে মহাদেবী যোগ্য, আজকে বেকার বলে সমান কেউ কারোর সাথে কম নয়। সে এক কথা রাজা উদ্ধার করা কারোর কথা পারবো না, এ কারোর জন্য পাওয়া সম্ভব হবে না। রাজা বললেন, অনেক গুণের সন্দেহ নেই, কিন্তু সে বলে সূক্ষ্মভাবে বলে দেখো, যাওয়ার সময় সে অবশেষে মহাদেবকে সঠিক আনতে পারে। এই আমাকে কাঁদতে নেমে এসেছে। রাজার কথা সেখান থেকে কাঁধে করে নিয়ে চলতে আরম্ভ করলো। বেলাল তার ষষ্ঠ গল্প আরম্ভ করলো।
পরের গল্পটা হচ্ছে সেকালে ভোগবতীনগর অনঙ্গ সেনা নামে একজন রাজা ছিলেন। রাজা চন্দ্রনারায়ণের সুখ পাখি আশ্রয় ছিল। পাখি রাজার সঙ্গে সঙ্গে থাকতে সে গুণের কথা অন্ত ছিল না। সে অতীত বর্তমান অভিজ্ঞতা সঠিকভাবে বলতে পারত। একদিন যখন জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে তিনকালের কথা বলতে জানো, এবারে আমার কারোর সাথে কথা হবে, বিয়ে হবে, সে বলতে মগধ রাজা বীরসেনা আমার খুব সুন্দর, সে সুলক্ষণা পাত্র আছে, তার সঙ্গে আপনার বিয়ে হবে। তিনি চন্দ্রব্রতী। রাজা চন্দ্রব্রতী তার জন্য পরীক্ষা তার মতো মতামত চন্দ্রব্রতী বলল, আজকে আমি রাজা বুদ্ধিমন্ত, সে বিচক্ষণ বলল, আজকে আমি দুধ পাঠাতে বিয়ে পাকা করতে চাই। সেদিকে কি গেছে বন্ধু সে তিনকালের কথা। সে বললে, আজকে আমি শাড়ি বলো আমার মনের মতো পাত্র জোগাড় করা আছে কোথায়? শাড়ি বলল, ভগবতীনগর। সে রাজা সে বলল, আজকে আমি বিয়ে হবে। এই ঘটনার অল্প দিনের মধ্যে সে দূত হিসেবে মগধের উপস্থিত হয়ে গেল। তাকে আগমনের কথা বলে রাজা খুশি মনে এই প্রস্তাব দিলেন যে সম্মত হলেন এবং অনেক দ্রব্য সামগ্রী দিয়ে বিয়ে পাকা করে সে তার সঙ্গে পাঠালেন। এবার ভালো দিন দেখে সে তাকে বললো, আজকে আমি বিয়ে দিয়ে তাকে নিয়ে আসবো, সে সুখে দিন কাটাচ্ছি। পঞ্চমী যখন সে বললো ভগবতীনগর, সে বললো সে এই পঞ্চম একদিন যখন সে বললে নানা বিষয়ে আলোচনা করছে, যখন সে বলছে দেখো আমাকে বিয়ে দিয়ে খুব সুখী হয়েছে, সে বললো আমার ইচ্ছে আমার প্রিয় সে বিয়ে দেয় এবং সে আমি তোমাকে অল্পই কিন্তু সে ইচ্ছায় শাড়ি বিয়ে দিয়ে একসঙ্গে সাজায় দেওয়া হলো। একদিনে দুই পাখিকে লক্ষ্য করে দিয়ে শুরু করলো। সে বললো, আজকে আমি সেই তোমার স্বার্থপর, মিথ্যেবাদী, অধর্মী এবং খুনি, সেই জন্য সে আমার মোটেই ভালো লাগছে না। খুব রেগে গিয়ে বললে, মেয়েদের কথা বলে না, অত্যন্ত চপলা এবং অত্যন্ত মিথ্যা পটু হয় আর লোভী। ওই বললে, আজকে আমি তোমার মিশে তর্ক করে সৃষ্টি করছো কেন? হারি বলে, মহারাজ এই তর্ক মিশে নয়, পুরুষের কথা অধর্মী এবং তারা জানে না যে গল্পটা বলি শুনুন। ইসলামপুর নগরে একটা রাজা বাস করতো। সে বিয়ের পর সন্তানদায়ী না হয় সেই ভালো দিন কাটাচ্ছিল। সে বেশি বয়সের ছেলে হওয়ার সে সীমা রইল না। তিন পুত্র যখন সে বললে, বাবা আমাকে যত্ন করে তাকে মানুষ করি এবং ঘুরতে 5 বছর বয়স হলো, লেখাপড়া সে নিযুক্ত করলে। সে পড়লো, টাকা দিয়ে আসলে এই পরীক্ষার জন্য তাকে বললে রাস্তায় ঘুরিয়ে। একদিন সে বললো, আগে আবার বন্ধু হিমকুণ্ডের কাছে গিয়ে একটা জিজ্ঞাসা করলো দ্বীপে। সেই বললো যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কিছু ছেলে মোটে ভালো স্বভাব নয়। ছোটোবেলা থেকে সে লেখাপড়া করতো না, লেখাপড়া ছিল অমনোযোগী। সে অনেক বড় অভ্যাস ছিল, মুখে খারাপ কথা বলা ছিল এবং বয়সের সঙ্গে সঙ্গে দোষগুলো দেখা বার করতো। সে বললে সে মৃত্যুর পর সে বললো দুটো হাতে টাকা দেবো, সে টাকা কেবল খরচই করে হয়ে যাচ্ছে, উপার্জন হচ্ছে না কিছুই। এর বেশি বলার পর রাজাও একদিন ফকির হয়। সেই গিয়ে আমি তোমাকে দুঃসাহসের প্রবল ঝড়ের জন্য সমস্ত ঘটনা জলে ডুবিয়ে দিল। কোনো রকমের 1 ঘন্টা সে বললে, আজকে আমি ভাগ্যের সহায় কোনো রকমের প্রাণ পেয়ে থেকেছি। এই বলে কয়েক ফোঁটা চোখে জল ফেললো। সব ঘটনা শুনে সে বললে, বড়ই মায়া হলো। তিনি জিজ্ঞাসা করলো, আজকে আমি তোমার কাছ থেকেই তিনি দেবো। হিন্দুটা জিজ্ঞাসা করলেন, তিনি রত্নবাবু বললেন, আজকে আমি অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছি, কিন্তু মনের মতো পারতে পারছি না। সঙ্গীতে সে বললো, আজকে আমি তোমাকে সেই ভালো হলো। সে বললো, খুলে আমি খুশি হবো। হেমকুণ্ড সে বললো, আজকে নয়। সে বললো রাজি হয়। তারপর ভালো দিন দেখে তাকে রত্নবন্ধী তাকে বিয়ে দেওয়া হলো। বিয়ের পর সে সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে কিছুদিন চলার পর সে বললো, একঘেয়ে জীবনে ভালো লাগছে না, আগের মতো উৎসুকতার দিনগুলি আর ফিরে আসছে না। দেখে যে আমি অনেকদিন আগে দেশে আত্মীয় এখন আমাকে দেওয়া উচিত, সেই আমাকে যত্ন করে দেওয়া হবে। সেখান থেকে চিরঞ্জীবী সেখান থেকে আশা করা রাজা এই শুভ দিন দেখে সেই মেয়েকে বিদায় দিলেন। সেই মেয়েটি বললো তাকে অলঙ্কার ধনরত্ন কিছুটা পথে গিয়ে গভীর বনে পথে। সে বললে, এই বনে দস্যুর ভয় কি? ভয় আছে? সে বললো, নিরাপদ নয়। যাই হোক, তোমাকে অলঙ্কার আমি পুটলি বেঁধে দেবে। এই দস্যুরা সেই আমাকে নিয়ে শহরে নিয়ে গেল। আবার সেই সমস্ত সেই বললো, আজকে আমি সবসময় সে তোমাকে গভীর বনের মধ্যে নিয়ে গিয়ে বললো, যদি যেতে যেতে বনের মধ্যে একটা কুয়ো ফেলে পেতে পারে, সে সমস্ত অলঙ্কার রত্ন নিয়ে পালিয়ে গেল। সে বললো, আমি কুয়োর মধ্যে পরে আমার চিৎকার করে কাঁদতে লাগলাম। সে একদিন জিজ্ঞাসা করলো, আজকে আমি তোমার কী তার কান্না তাকে সুন্দর। এবং সে বললো, আমি জিজ্ঞাসা করলাম, সে মেয়েকে তুমি ভয়ঙ্কর আমাকে সে বললো, আজকে গোপন করা। সে বললো, আজকে আমি তোমাকে যাচ্ছিলাম না। এই সময় সে বললো, আজকে আমার স্বামী বিপদ মারতে ধরেছে। সে বললো, আজকে লোকের মনে দেওয়া হলো। সে বললো, আমি তোমাকে
আমার কাছে নিয়ে যাবো। সে বললো প্রকৃত ঘটনা। আমার রত্নাকর সে আটক করে বললো, কি চিন্তা করছো কেন? কিন্তু সে অলঙ্কার করে সে বললো, আজকে আমি তোমাকে বেঁচে দেবো, জুয়া আর মদের সেই অল্প দিনের মধ্যে হিসাবে শেষ করবো। সেই দুর্দশার মধ্যে চিরকাল সেই অর্থ হাঁটালো, আর এই গাছে আবার সে ব্যবহার করতে লাগলো। তাকে বললো যে আমি চিন্তা পারবো না। সেই মনে খুব মধ্যে পেটে একদিন তাকে জিজ্ঞাসা করলো, ও দেখো আমি দেখে এলাম যে সে ভাবলো সে বেঁচে আছে, তাকে দেখে সে চমৎকার হয়ে উঠলো। এই রত্নাকর এসে বললো, আমি তোমাকে কিছু ভেবো না, আমার বাড়িতে কেউ প্রকৃত ঘটনা জানে না। আমি সকলের কথায় বলছি, দস্যুরা আমার সবাই গয়না খুলে নিয়েছে, আজকে আমি সেই ধরে নিয়ে গেলাম। তোমরা আমার খুব চিন্তায় আছেন, এই জন্য তোমাকে খুশি হবেন, আর আমি তোমাকে আবার ফেলে রেখে যাবো স্ত্রীর সঙ্গে। এতদিনের পরে আমি তাকে শাশুড়ি খুব উধুম পড়ে গেল। কিছুদিনের মধ্যে সে রাতে চেষ্টা করে ঘুমিয়ে নিয়ে গেল। সে বললো, আজকে আমি খুব সে পালিয়ে যাবো। সে গল্প শেষ করে বললে, আমি বললাম যে আজকে আমি পুরুষের ওপর করেছি। আগের জন্মে আগে অবিশ্বাস হয়ে জন্মেছিলাম, আমার অবিশ্বাস হয়ে জন্মেছি। আমি তোমাকে আমার কোনো কিছু বিরক্ত এবং তাদেরকে শুকতে পারে, এই জন্য তখন তাকে গল্প বললো। এই গল্পটা হচ্ছে আজ থেকে রাজা বিক্রমাদিত্যের কথা। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন উজ্জয়িনী নামে একটা নগর ছিল। নগরটি যেমন দেখতে সুন্দর ছিল, তেমনই ছিল বাস করতে দেখা পণ্ডিত আর গুণী লোকেরা। সেখানে তার নাম ছিল গন্ধর্ব সেন। তিনিও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। মহারাজ গন্ধর্ব সেনের 4 রানী ছিল, 6 পুত্র ছিল। রাজকুমাররা গুরুর কাছে শিক্ষা লাভ করে পণ্ডিত বিচক্ষণ হয়ে ওঠে, কিন্তু রাজা গন্ধর্ব সেন হঠাৎ তিনি মারা যান। তখন নিয়ম ছিল বড় পুত্র সিংহাসনে বসবে। গন্ধর্ব সেনের বড় পুত্র শঙ্কু মহাসিংহাসনে বসেন, কিন্তু 6 রাজকুমারের মধ্যে ছিলেন সবচেয়ে ছোট, তার খুব সিংহাসনে বসার লোভ। তাই তিনি চুপিচুপি শঙ্কুকে হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলেও রাজা হিসেবে বিক্রমাদিত্য উপযুক্ত ছিলেন। প্রথমেই তিনি রাজ্যের সীমা অনেকটাই বাড়িয়ে নিলেন। এরপর বিক্রমাদিত্য চারিদিকে চারিদিকে ছড়িয়ে পড়লো। একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি সকল প্রজার রাজা, প্রজাদের সুখ দুঃখ দেখার ভার আমার, আমি আমার লোকেদের সাথে সুখেই সবাই দিন কাটাচ্ছি। আমার লোকের প্রজাদের কেমন ব্যবহার করে তা একবার দেখা উচিত। যেমন ভাবা তেমনি করেছে। তিনি রাজ্যের ভার আর ভাই ভর্তি করি হাতে ছদ্মবেশে বের করে বললেন, তিনি